নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা জামাই ষষ্ঠী। আজকের গল্পে আওয়াজ দিয়েছেন বিভিন্ন চরিত্রে কনিষ্ক সাহা, মুখ্য ভূমিকায় ঈশানী এবং পিয়ালি মণ্ডল, পোস্টার ডিজাইনে দীপঙ্কর দেবনাথ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বৃষ্টিটা শুরু হয়েছিল ডানকুনি ছাড়ানোর ঠিক পরে। প্রথমে গুঁড়ি গুঁড়ি, এমন একটা বৃষ্টি যাকে গুরুত্ব দেওয়া যায় না। অরিন্দম ওয়াইপারটা সবচেয়ে কম গতিতে চালিয়ে রেখেছিল, আর স্টিয়ারিংয়ে আঙুল দিয়ে কোনো একটা পুরনো গানের তাল তুলছিল। ড্যাশবোর্ডের ঘড়িতে তখন বিকেল 5:57। সে ভেবেছিল রাত 8টার মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছে যাবে, বড়জোর 8:30। কিন্তু ধুলিয়ানের দিকে যত এগোলো আকাশটা তত নিচু হয়ে এলো, যেন কেউ একটা ভেজা ধূসর কম্বল আস্তে আস্তে মাঠের ওপর নামিয়ে দিচ্ছে। আরামবাগ পেরোনোর সময় বৃষ্টিটা আর গুড়ি গুড়ি রইল না, সেটা হয়ে উঠল একটা দেওয়াল। সামনের কাঁচের ওপর জল এমনভাবে আছড়ে পড়তে লাগলো যে ওয়াইপার দুটো পুরো গতিতে চললেও কিছুই করতে পারছিল না। হেডলাইটের আলো গিয়ে শুধু একটা সাদা ধোঁয়াটে পর্দায় ধাক্কা খেয়ে ফিরে আসছিল। অরিন্দম গতি কমালো। ফোনটা একবার বেজে উঠল আরামবাগের কাছে। দময়ন্তীর নাম স্ক্রিনে ভেসে উঠেছিল, শুধু দ আর তারপরের অক্ষরগুলো। সে ফোনটা ধরেনি, ধরেই বা কী বলবে? 3 সপ্তাহ ধরে যে কথাগুলো তারা বলেনি সেগুলো কি একটা ভিজে হাইওয়ের ওপর 100 কিলোমিটার দূর থেকে এই অন্ধকারে বলা যায়? 3 সপ্তাহ আগে দময়ন্তী ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছিল। কেউ কাউকে কিচ্ছু বলেনি, নরেন্দমের মাকে না দময়ন্তীর মাকে। বাইরে থেকে দেখলে মনে হবে বউ বাপের বাড়ি বেড়াতে গেছে। এই তো জামাই ষষ্ঠী আসছে, যাবে না? স্বাভাবিক। ভেতরে যে একটা দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেটা শুধু তারা দুজনই জানত। আর এই 3 সপ্তাহে ফাঁকা ফ্ল্যাটটা অরিন্দমকে এমন কিছু শিখিয়েছিল যা সে আগে কখনো জানতে চায়নি। সে শিখেছিল যে একটা সংসারের নিজস্ব শব্দ আছে, চায়ের কাপ নামানো টুংটাং, রান্নাঘর থেকে ভেসে আসা গুনগুন, রাতে পাশের বালিশে কারুর নিঃশ্বাস। আর সেই শব্দগুলো যখন থেমে যায়, যা পড়ে থাকে সেটা নীরবতা নয়, সেটা একটা শূন্যতা, যেটার নিজস্ব ওজন আছে, যেটার রাতের বেলায় বুকের ওপর চেপে বসে। সেই 3 সপ্তাহে রাতে আলো জ্বালিয়ে ঘুমিয়েছে, যেটা সে কখনো করেনি, এমনকি ছোটোবেলাতেও না। আজ সকালে সে যখন গাড়িতে উঠছিল তখন একটা স্বস্তি হয়েছিল, যাক অন্তত কিছু একটা তো করছে, অন্তত নড়াছড়া তো আছে। কিন্তু এখন এই বৃষ্টির মাঝে এই শূন্যতাটা যেন গাড়ির ভেতরেও তার পাশে এসে বসেছে। ঝগড়াটা নিয়ে অরিন্দম এখন আর ভাবতে চায় না, কিন্তু গাড়ি চালানোর সময় মাথাটা নিজের ইচ্ছে মতো জায়গায় চলে যায়। সেই রাতের কথাগুলো আবার ফিরে এলো। দময়ন্তীর গলাটা প্রথমে নরম, তারপর কঠিন, তারপর ভেঙে যাওয়া। আর অরিন্দম যা বলেছিল সেটা মনে করলে এখনও তার গলার কাছে কিছু একটা আটকে যায়। সে বলেছিল, তুমি আমাকে আজ অব্দি একটা বাচ্চা দিতে পারলে না অরিন্দম। এটা কোনো সিদ্ধান্ত না অরিন্দম, এটা একটা দেয়াল। তুমি দেয়ালটা তুলে রেখেছো আর বলছো আমি যেন ওটার সামনে দাঁড়িয়ে হাসি। তুমি বাচ্চা চাও কারণ তোমার আর কিছু চাওয়ার নেই। নিজের দিদি জামাইবাবুকে দেখে বাচ্চা নেওয়ার হিড়িক উঠেছে তোমার। আর বাচ্চা নিলেই বা সামলাতে তো সেই আমাকেই হবে। রাতের পর রাত জেগে আমাকেই ওর দেখাশোনা করতে হবে। তাছাড়া একেই তুমি আসার পর থেকে আমার একা সোলো ট্রিপের আনন্দগুলো মাটি হয়ে গেছে। যখন ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যেতাম, এখন একটা লেমুস জুটেছে, আর তুমি চাইছো আরও একটা বোঝা বাড়ুক। অসম্ভব। কথাটা বলেই সে জানতো এটা ফিরিয়ে নেওয়া যাবে না। কিছু কথা মুখ থেকে বেরোলে হাওয়ায় মেশে না, বাতাসে ঝুলে থাকে। বৃষ্টির মধ্যে দিয়ে গাড়িটা একটা বাঁক নিল। হঠাৎ ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করল, কাশির মতো। অরিন্দম ভুরু কুচকে তাকালো। না না না, সে নিচু গলায় বলল। গাড়িটা আরও কয়েকশো মিটার টেনে নিয়ে গেল, তারপর গতি হারাতে লাগলো। অরিন্দম গাড়িটা সাইডে নামিয়ে আনলো, ইঞ্জিন একবার ঝাঁকুনি দিল, তারপর নিভে গেল। শুধু বৃষ্টির শব্দ রইল, ছাদের ওপর হাজার হাজার আঙুলের ঠক ঠক। সে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। অরিন্দম ফোন বের করলো, নো সিগন্যাল।
ওপরের কোণে একটা ছোট্ট ক্রস চিহ্ন। বাইরে তখন প্রায় অন্ধকার। বৃষ্টির পর্দার ওপারে সে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কোনো বাড়ির আলো, না কোনো দোকান, না কোনো একটা পথের চিহ্ন। শুধু একদিকে রাস্তা থেকে একটু ভেতরে একটা কালো অবয়ব দাঁড়িয়েছিল, একটা প্রকাণ্ড অট্টালিকা। সে আরও কিছুক্ষণ গাড়িতে বসে রইল, এই আশায় যে বৃষ্টিটা একটু কমবে। কমল না, বরং বাড়ল। কাছেই কোথাও একটা বাজ পড়ল, আর সেই আলোয় বাড়িটা এক মুহূর্তের জন্য দৃশ্যমান হয়ে উঠল। দোতলা পুরনো ছাদের একটি ভাঙা জানলাগুলো অন্ধকার গর্তের মতো হাঁ করে আছে। ভেতরে একটা আলো জ্বলে উঠল। দোতলার একটা জানলায় হলদেটে কাঁপা কাঁপা, যেন মোমবাতি বা হ্যারিকেন। তাহলে কি কেউ আছে? অরিন্দমের বুকের ভেতরটা একটু হালকা হলো। কেউ থাকলে কাছে কোনো গ্যারেজ আছে কিনা সেই সন্ধান দিতে পারবে, আর গ্যারেজের সন্ধান না দিতে পারলেও বৃষ্টিতে মাথা গুঁজতে দিতে পারবে। সে রেনকোটটা মাথায় টেনে দরজা খুলে নামল। বৃষ্টি তাকে এক মুহূর্তে ভিজিয়ে দিল। ঠান্ডা এমন যে জ্যৈষ্ঠ মাসের কথা মনে রাখা কঠিন হয়ে গেল। সে গাড়িটা লক করলো অভ্যাস মতো, যদিও এই জনহীন রাস্তায় চুরি করার মতো কেউ ছিল না, আর কাদা মারিয়ে বাড়িটার দিকে এগুলো। কাছে গিয়ে দেখলো বাড়িটা আরও পুরনো, আরও ভাঙা। সদর দরজার উপর একটা মার্বেলের ফলক ছিল, কিন্তু অক্ষরগুলো শ্যাওলায় ঢাকা, পড়া যাচ্ছে না। দরজাটা অর্ধেক খোলা, হাট করে নয়, একটু ফাঁক, যেন কেউ ভেতরে গিয়ে পুরো বন্ধ করতে ভুলে গেছে। কেউ আছেন? অরিন্দম ডাকলো। বৃষ্টির শব্দে তার নিজের গলাটাই তার কাছে অচেনা লাগলো। কোনো উত্তর এলো না। সে দরজাটা ঠেলল। ঘরের ভিতরে জমাট বাঁধা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কেউ আছেন? সে আবার ডাকলো, ভেতরে পা দিয়ে। ভেতরটা ছিল বড় একটা হলঘর। মেঝেতে মোটা ধুলোর আস্তরণ, একটা পুরনো গন্ধ, ভেজা চুন, পুরনো কাঠ, আর তার নিচে আরও কিছু। এমন একটা গন্ধ যেটা সে চিনতে পারল না, কিন্তু যেটা তার ভেতরে কোথাও একটা সতর্কতার ঘণ্টা বাজিয়েছিল। মিষ্টি, পচা মিষ্টি, যেমন বহুদিন আগে মরে যাওয়া ফুলের। সে পকেট থেকে ফোনটা বের করে টর্চ চালানোর চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে ফোনের স্ক্রিনটা চলল না, যেন ব্যাটারিটা হঠাৎ শূন্য হয়ে গেছে। যদিও গাড়িতে সে দেখেছিল 80% আছে। সে বোতামটাকে কয়েকবার চাপল, কিচ্ছু হলো না। কালো কাঁচে তার মুখের একটা আবছা প্রতিফলন ছাড়া আর কিছু নেই। সে ফোনটা পকেটে রাখল। তার চোখ ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে আসছিল, আর সে বুঝতে পারল কোথাও থেকে একটা ক্ষীণ আলো আসছে, যেটা ঘরের অন্ধকারগুলোকে আবছাভাবে দেখাচ্ছে। একটা ভাঙা সোফা, পায়ের দিকটা ধসে পড়া, দেওয়ালে একটা ছবির ফ্রেম, কাঁচ ভাঙা। ভেতরের ছবিটা এত পুরনো যে শুধু একটা ধূসর ছায়া দেখা যায়। আর ঘরের একপাশে একটা টেবিল, যার ওপর অরিন্দম থমকে গেল। একটা থালা সাজানো, যেন কেউ খাবার খেতে বসবে, কিন্তু থালাটা খালি, আর তার উপর ধুলোর একটা পুরু স্তর জমে আছে, বহু বছরের। দোতলায় ওঠা সিঁড়িটা একদিকে, অরিন্দম সেদিকে তাকালো। ওপরের সেই আলোটা এখন আর দেখা যাচ্ছিল না, কিন্তু সিঁড়ির মাথায় একটা হালকা আওয়াজে, যেন আলোটা সেখানে অপেক্ষা করছিল। উপরের তলার অন্ধকার থেকে একটা ভারী আওয়াজ ভেসে এলো। আমার গাড়িটা আসলে খারাপ হয়ে গেছে, সে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, যদিও সে নিশ্চিত ছিল না কাকে বলছে। আমি একটু আশ্রয় নিতে এসেছি, যদি আপনার আপত্তি না থাকে। একটা শব্দ হলো সিঁড়ির ওপর থেকে, একটা পায়ের শব্দ। না, ঠিক পায়ের শব্দ নয়, যেন কেউ একটা ভারী জিনিস মেঝের ওপর দিয়ে টেনে আনছে। আসুন, গলাটা বলল, ভয় পাবেন না, আমিও এখানে আটকে গেছি। অরিন্দম সিঁড়ির দিকে তাকালো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, শুধু সিঁড়ির মাথার সেই হালকা আভাটুকু। আপনিও আটকে গেছেন? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে ঘন্টা দুয়েক আগে। আমিও এই বৃষ্টির হাত থেকে বাঁচতে এখানে ঢুকেছি। গলাটা থামল। উপরে আসুন, নিচে তো অনেক ধুলো, বরং উপরের ঘরগুলো পরিষ্কার আছে।
অরিন্দম একটু ইতস্তত করল, তারপর ভাবল দুর্যোগে আরেকজন বিপদে পড়া মানুষ। ভালোই হলো, রাতটা তাহলে আর তাকে একলা কাটাতে হবে না। ওপরে একটা ঘর ছিল, আর সেই ঘরের এক কোণে একটা মোমবাতি জ্বলছিল। না, মোমবাতি নয়, একটা ছোট মাটির প্রদীপ। আর তার আলোটা এত কম যে ঘরের অর্ধেকও আলোকিত হচ্ছিল না। আর সেই আলোর ঠিক বাইরে অন্ধকারের সীমানায় একজন বসেছিল। আশ্চর্য, লোকটা এত জলদি ওখানে গিয়ে বসলো কখন? এই তো তার সামনে সামনে এসে ঢুকলো ঘরটায়। অরিন্দম তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল না, শুধু একটা অবয়ব। একজন মানুষ বসে আছে একটু কুঁজো হয়ে, প্রদীপের আলোটা তার পিছনে, তাই তার মুখটা পুরো অন্ধকার। শুধু একটা কাঁধের ছায়া, একটা মাথার গোলাকৃতি, আর হাঁটুর ওপর রাখা দুটো হাতের আবছা আকার। বসুন, অবয়বটা বলল, পাশের একটা ভাঙা চেয়ারের দিকে ইঙ্গিত করে। অরিন্দম বসল। ভেজা জামা কাপড় তার গায়ের সঙ্গে সেঁটেছিল, আর সে কাঁপছিল। ঠান্ডায় না অন্য কিছুতে সে নিশ্চিত ছিল না। আপনি কোথায় যাচ্ছিলেন? লোকটা জিজ্ঞেস করল। শ্বশুর বাড়ি, ওই বহরমপুরের কাছে একটা গ্রাম। ওই কাল জামাই ষষ্ঠী তো, তাই। লোকটা একটু চুপ করে রইল, তারপর বলল, জামাই ষষ্ঠী শব্দটা সে এমনভাবে উচ্চারণ করলো যেন একটা পুরনো স্বাদ মুখে নিয়ে দেখছে। শাশুড়ি ডেকেছেন না? হ্যাঁ। স্ত্রী সেখানেই আছে? অরিন্দম একটু থমকালো। হ্যাঁ, ও কিছুদিন বাপের বাড়িতে আছে। অন্ধকারে অবয়বটা মাথাটা সামান্য কাত করল, যেন কিছু একটা শুনতে পাচ্ছে যা অরিন্দম পাচ্ছে না। কিছুদিন বাপের বাড়িতে? সে পুনরাবৃত্তি করল। মন কষাকষি হয়েছে না? অরিন্দমের গাটা একটু শিরশির করে উঠল। আপনি আপনি কি করে? আন্দাজ করলাম, আন্দাজ করলাম। লোকটার গলায় একটা হাসির আভাস। জ্যৈষ্ঠ মাসে যে জামাই একা গাড়ি চালিয়ে শ্বশুর বাড়ি যায়, ভিজে একসা হয়ে, ফোনে স্ত্রীর ফোন না ধরে, তার মনে নিশ্চয়ই কিছু একটা ভার আছে। অরিন্দম কিছু বলল না। লোকটার কথাগুলো ঠিক, কিন্তু সে কিভাবে জানলো যে অরিন্দম ফোন ধরেনি? কি নিয়ে ঝগড়া? লোকটা জিজ্ঞেস করল, এমন নরম গলায় যেন একজন পুরনো বন্ধু। ও বাচ্চা চায়, অরিন্দম বলল, আর বলেই অবাক হলো যে সে এটা বলল। সে এই কথা কাউকে বলেনি, এমনকি নিজের মাকেও না। কিন্তু এই অন্ধকার ঘরে এই অচেনা লোকটার সামনে কথাগুলো যেন নিজের থেকেই বেরিয়ে এলো তার মুখ দিয়ে। আমি চাই না, ও অন্তত এখন না, হয়তো কখনোই না, আমি জানি না। আর সেটা মেনে নিতে পারছে না, তাই না? না। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কত কি চায়, সে বলল। একজন চায় একটা প্রাণ আনতে, আরেকজন চায় না। আর তাদের মাঝখানে একটা ফাঁক তৈরি হয়, আর সেই ফাঁকটাতেই সে থামল। সেই ফাঁকটাতেই অনেক কিছু ঢুকে পড়তে পারে। বাইরে বাজ পড়ল কোথাও। এক মুহূর্তের জন্য জানলা দিয়ে নীল আলো ঢুকল, আর অরিন্দম লোকটার মুখ দেখার চেষ্টা করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে লোকটা মুখ ঘুরিয়ে নিল, আর অরিন্দম শুধু একটা গালের রেখা দেখতে পেল, অস্বাভাবিক রকম লম্বা, যেন মুখটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি টানা। আপনি কে বলুন তো? অরিন্দম জিজ্ঞেস করল। দময়ন্তী জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বাইরের উঠোনে জল জমে গিয়েছে, আর সেই জলের ওপর বৃষ্টি পড়ে অজস্র ছোট ছোট মুকুট তৈরি করছিল, যেগুলো জন্মেই মিলিয়ে যাচ্ছিল। মা রান্নাঘরে। কাল জামাই ষষ্ঠী, তাই আজ থেকেই তোড়জোড়। কত রকম মাছ, মাংস, মিষ্টি। বাড়িটা ভরে উঠেছিল হলুদ আর ভাজা মশলার গন্ধে। 3 দিন আগে মা যখন বলেছিল, অরিন্দমকে ফোন করেছি, কাল জামাই ষষ্ঠীতে আসছে।
দময়ন্তীর হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে গিয়েছিল। তুমি তুমি ওকে ফোন করেছো? করব না? মা অবাক হয়ে তাকিয়েছিল। জামাই ষষ্ঠীতে জামাই আসবে না? তুই বাপের বাড়ি এসে বসে আছিস 20 দিন হলো। ও বেচারা একা একা ওখানে। আমি ভাবলাম ষষ্ঠীতে 100 দিন থাকলে তোদের মধ্যে যা টানাপোড়েন আছে। কোনো টানাপোড়েন নেই মা। দময়ন্তীর গলাটা তীক্ষ্ণ হয়ে উঠেছিল নিজের ইচ্ছের বিরুদ্ধে। মা কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিল, সেই দৃষ্টিতে যা শুধু মায়েদেরই থাকে, যে দৃষ্টি মিথ্যেটা থাকে কিন্তু সেটা নিয়ে কিছু বলে না। তারপর সে মাকে শুধু বলেছিল, তাহলে তো ভালোই, ও আসছে। আর এখন 3 দিন পর দময়ন্তী জানলার ধারে দাঁড়িয়ে ভাবছে, সে কি এই মানুষটার সঙ্গে আবার মুখোমুখি হতে পারবে? এই বাড়িতে তার মা বাবার সামনে সেই হাসি মুখ পড়ে যেন সব ঠিক আছে। জানলার কাছে তার নিজের প্রতিফলন ভেসে উঠছিল বৃষ্টির ফোঁটার পেছনে ভেঙে ভেঙে। সেই মুখটা দেখে তার মনে হলো, এটা কি সেই মেয়েটা যে 4 বছর আগে লাল চন্দনের ফোঁটা কপালে নিয়ে বিয়ের পিড়িতে বসেছিল, যার বুকের ভেতর তখন এত স্বপ্ন ছিল যে সেগুলো গুণে শেষ করা যেত না? সে মেয়েটা কোথায় গেল? কোন রাতে, কোন নীরবতায় সে আস্তে আস্তে হারিয়ে গেল? তাদের ঝগড়াটা শুধু একটা ঝগড়া ছিল না, সেটা ছিল একটা আবিষ্কার। বিয়ের 4 বছর পর দময়ন্তী আবিষ্কার করেছিল যে যে মানুষটাকে সে বিয়ে করেছে সে আর সেখানে নেই, অথবা হয়তো কখনোই ছিল না। আর সে শুধু একটা ছায়াকেই ভালোবেসেছিল। অরিন্দম বদলে গিয়েছিল। প্রথম দিকে সে ছিল উষ্ণ, একটু লাজুক, এমন একজন মানুষ যে দময়ন্তীর হাত ধরে রাস্তা পার হতো, যে রাতে তার চুলে আঙুল বুলিয়ে দিত যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। বিয়ের প্রথম বছর এক বর্ষার রাতে ঠিক এমনই বৃষ্টি পড়ছিল। তারা ছাদে উঠে ভিজছিল, আর অরিন্দম হেসে বলেছিল, আমরা যখন বুড়ো হব আমরা আমাদের নাতি নাতনিদের এই গল্পটা বলবো, কেমন? সেই কথাটা দময়ন্তী আঁকড়ে ধরে রেখেছিল একটা তাবিজের মতো। কিন্তু গত 2 বছরে সে যেন একটু একটু করে নিজের ভিতরে সরে গিয়েছিল। কথা কম, হাসি কম, স্পর্শ কম। এমন না যে সে নিষ্ঠুর হয়ে গিয়েছে, সেটা হলে হয়তো লড়াই করা যেত। সে শুধু দূরে সরে গিয়েছিল, যেমন প্রতিদিন একটু একটু করে সে দময়ন্তীর থেকে এক পা পিছিয়ে যাচ্ছিল, আর দময়ন্তী হাত বাড়িয়েও তাকে ছুঁতে পারছিল না। আর যখন দময়ন্তী বাচ্চার কথাটা তুলল, প্রথমে আলতো করে তারপর সরাসরি, অরিন্দম প্রতিবার বিষয়টা পাশ কাটিয়ে গিয়েছিল। এখন না, পরে দেখা যাবে, আজ তারা কিসের? প্রতিটা পরে আর শেষবার সেই রাতে সে যা বলেছিল, তুমি একটা বাচ্চা চাও কারণ তোমার আর কিছু চাওয়ার নেই। দময়ন্তী চোখ বন্ধ করল। কথাটা এখনো ব্যথা দেয়, একটা পুরনো ক্ষতের মতো, যেটা আবহাওয়া বদলালে টনটন করছিল। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল এই যে সে জানতো না কথাটা পুরো মিথ্যে কিনা। দময়ন্তী, মায়ের ডাক এলো রান্নাঘর থেকে। একটু এদিকে আয় তো, মাছটা দেখে দে। দময়ন্তী জানলা থেকে সরে এলো, যাওয়ার আগে আরেকবার বাইরের দিকে তাকাল। বৃষ্টিটা এত ঘন যে গেটটা ভালো করে দেখাই যাচ্ছিল না। কোথাও এই বৃষ্টির ভেতর দিয়ে অরিন্দম গাড়ি চালিয়ে আসছে, আজ রাতেই পৌঁছে যাওয়ার কথা। একটা অদ্ভুত অনুভূতি হলো তার, যেন একটা ঠান্ডা আঙুল তার মেরুদণ্ডের উপর দিয়ে নেমে গেল। সে নিজেকে বোঝালো, এটা শুধু ভয়, অরিন্দমের সঙ্গে আবার দেখা হওয়ার ভয়, কি বলবে, কিভাবে দাঁড়াবে। কিন্তু গভীরে সে জানতো না কেন একটা ছোট্ট কণ্ঠ বলল, এটা সেই ভয় নয়, এটা অন্য একটা ভয়। অরিন্দম এলো রাত প্রায় 10টায়। দময়ন্তী তখন নিজের ঘরে বসেছিল। যখন নিচ থেকে হই হুল্লোড় ভেসে এলো, মায়ের গলা, বাবার গলা, ছোট ভাইয়ের গলা, সবাই একসঙ্গে, এসে গেছে, জামাই এসে গেছে। তার বুকের ভেতরটা থক করে উঠল। সে কিছুক্ষণ বসে রইল নিজেকে তৈরি করার জন্য, তারপর উঠে দাঁড়ালো। আয়নায় একবার নিজেকে দেখল, ফ্যাকাশে, ক্লান্ত, আর নিচে নামল। অরিন্দম দাঁড়িয়ে ছিল বসার ঘরে, এখনো ভেজা চুল থেকে জল ঝরে পড়ছে। মা একটা তোয়ালে এগিয়ে দিচ্ছিল, বাবা তার পিঠ চাপড়াচ্ছিল। এই দুর্যোগে গাড়ি চালিয়ে এলে, মা বলল, কত চিন্তা হচ্ছিল, ফোনও তো লাগছিল না। গাড়িটা মাঝরাতে একটু গন্ডগোল করেছিল আসলে, অরিন্দম বলল।
তাই একটু দেরি। দময়ন্তী সিঁড়ির শেষ ধাপে এসে থেমে গেল। তার স্বামী সেখানে দাঁড়িয়ে, সেই মুখ, সেই গলা, সেই চুল কপালে এসে পড়ার ধপ। কিন্তু কিছু একটা, সে নিজের অনুভূতিটাকে ধরতে পারল না। একটা মানুষকে 4 বছর ধরে চেনার পর একটা অনুভূতি তৈরি হয়, একটা সূক্ষ্ম, ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা চেনার অনুভূতি। কিভাবে সে দাঁড়ায়, কিভাবে সে মাথা নাড়ায়, কিভাবে তার কাঁধে, সেই চেনাটা মস্তিষ্কের নয়, সেই চেনাটা শরীরের। কিন্তু এটা তো অসম্ভব। ওই তো সে, অরিন্দম দাঁড়িয়ে আছে তার মা বাবার মাঝখানে, হাসছে, কথা বলছে। অরিন্দম তখন তার দিকে তাকালো, তাদের চোখাচোখি হলো। দময়ন্তী, সে বলল। আর সেই এক মুহূর্তে দময়ন্তীর সব সন্দেহ মিলিয়ে গেল, কারণ অরিন্দম হাসল, সেই পুরনো হাসি যেটা সে গত 2 বছরে প্রায় ভুলেই গিয়েছিল, সেই উষ্ণ লাজুক হাসি যেটা প্রথম প্রেমের দিনগুলোয়। আর তার চোখে একটা কিছু ছিল, একটা কোমলতা, একটা ক্ষমা চাওয়ার আভাস। কেমন আছো, সে জিজ্ঞেস করলো নরম গলায়। দময়ন্তীর গলা ধরে এলো, সে শুধু মাথা নাড়ল। পরে রাতের খাবারের পর যখন সবাই শুতে গেছে, অরিন্দম আর দময়ন্তী তাদের জন্য বরাদ্দ ঘরে একা হলো। দময়ন্তী মনে মনে নিজেকে শক্ত করছিল একটা কঠিন কথোপকথনের জন্য, অভিযোগ, প্রতিরক্ষা, পুরনো ক্ষত ঘুঁচিয়ে তোলা। কিন্তু অরিন্দম শুধু বিছানার ধারে বসলো আর বলল, আমি ভুল করেছিলাম দময়ন্তী। দময়ন্তী থমকে গেল। সেই রাতে যা বলেছিলাম, সে বলে চলল মেঝের দিকে তাকিয়ে, ওটা অমার্জনীয়। আমি অনেক ভেবেছি, জানো তো, তুমি একটা প্রাণ চাও, এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক চাওয়া। আর আমি ভয় পেয়েছিলাম, তাই নিজের চারিপাশে একটা দেওয়াল তুলে দিয়েছিলাম। কিন্তু এখন আমি প্রস্তুত, আমরা একটা বাচ্চা নেব। দময়ন্তীর চোখে জল এসে গেল। এই কথাগুলোই তো সে এত মাস ধরে শুনতে চেয়েছিল, প্রতিটা শব্দ ঠিক জায়গায়, ঠিক সুরে। আর তবু। তুমি ক্লান্ত, অনেকটা পথ এসেছো, ঘুমিয়ে নাও। দময়ন্তী বলল, নিজের গলাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হ্যাঁ, অরিন্দম বলল। সে শুয়ে পড়ল, আর প্রায় সঙ্গে সঙ্গেই তার শ্বাস গভীর আর নিয়মিত হয়ে উঠল। দময়ন্তী অনেকক্ষণ জেগে রইল, অন্ধকারের দিকে তাকিয়ে, পাশে শুয়ে থাকা মানুষটার শ্বাসের শব্দ শুনতে শুনতে। আর একটা সময় তার মনে হলো, অরিন্দম তো ঘুমের মধ্যে নাক ডাকে, সবসময় ডাকত। 4 বছর ধরে সে এই শব্দটার পাশে ঘুমিয়েছে, এতটাই যে শব্দটা না থাকলে তার ঘুম আসে না। আজ রাতে কোনো নাক ডাকার শব্দ ছিল না। পাশের মানুষটা নিঃশব্দে শ্বাস নিচ্ছিল, ভিতরে বাইরে, ভিতরে। সকালটা স্বাভাবিক শুরু হলো, আর সেটাই দময়ন্তীকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। অরিন্দম উঠল সবার আগে। সে চা বানালো দময়ন্তীর জন্য, ঠিক যেমন সে পছন্দ করে, দুধ কম, চিনি 1/2 চামচ। সে শাশুড়ির সঙ্গে গল্প করলো, শ্বশুরের সঙ্গে কাগজ নিয়ে আলোচনা করলো, ছোট শালার সঙ্গে ক্রিকেট নিয়ে হাসাহাসি করলো। সে এমন একজন জামাই ছিল যেমন প্রতিটা শাশুড়ি স্বপ্নে দেখেছে। আর প্রতিটা মুহূর্তে দময়ন্তীর ভেতরে সেই ছোট্ট কণ্ঠটা আরও জোরে চিৎকার করতে লাগলো, এটা সে নয়। কিন্তু সে কাকে বলবে, কি বলবে? মা, এটা অরিন্দম নয়, এটা অন্য কেউ। মা তাকে পাগল ভাববে, বাবা ডাক্তার ডাকবে, আর তাছাড়া সে নিজেই কি নিশ্চিত? ওই তো অরিন্দম, তার সব অভ্যাস, তার সব স্মৃতি। সকালে সে দময়ন্তীর হারিয়ে যাওয়ার কানের দুলের কথা মনে করিয়েছিল, যেটা গত বছর দীঘায় হারিয়েছিল। কিভাবে একটা অচেনা মানুষ এসব জানবে? কিন্তু তবু। জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হলো দুপুরে। বিরাট থালা সাজানো হলো, কত রকমের মাছ, মাংস, ভাত, ডাল, চাটনি, মিষ্টি। মা নিজে হাতে জামাইকে বরণ করল, বাঁকার বাতাস দিল, কপালে দইয়ের ফোঁটা দিল। অরিন্দম খেতে বসল। আর তখন দময়ন্তী প্রথম জিনিসটা দেখল, যেটা সে অস্বীকার করতে পারল না। অরিন্দম খাচ্ছিল, কিন্তু খাচ্ছিল কথাটা ঠিক না, সে গিলছিল। থালার পর থালা খাবার তার সামনে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছিল, কিন্তু দময়ন্তী তাকে চিবোতে দেখল না। সে শুধু খাবারটা মুখে তুলছিল, আর সেটা যেন একটা অন্ধকার গর্তে পড়ে যাচ্ছিল। তার মুখ নড়ছিল না, তার গলা ওঠানামা করছিল না, শুধু খাবারটা যাচ্ছিল কোথায় জানে না। মা তো খুশিতে আত্মহারা। আরও নাও বাবা, আজ তো তোমারই দিন। আর অরিন্দম খেয়েই যাচ্ছিল।
যেন তার ভেতরে একটা অতল কুয়া আছে যেটা কখনো ভরছে না। দময়ন্তী গুনল 3 থালা ভাত, আস্ত একটা রুই মাছ, 1 বাটি মাংস যেটা 6 জনের জন্য রান্না করা হয়েছিল। আর তবু অরিন্দমের পেট একটুও বাড়ল না। তার মুখে তৃপ্তির কোনো চিহ্নও এলো না, শুধু একটা ক্ষুধা, একটা গভীর অন্তহীন ক্ষুধা। খাওয়ার পর অরিন্দম একটু বিশ্রাম নিতে গেল। দময়ন্তী রান্নাঘরে গিয়ে দেখল মা থালা গুনছে, একটু বিভ্রান্ত মুখে। আশ্চর্য, মা বিড়বিড় করলো, এত খাবার ছিল, সব শেষ। জামাইয়ের খিদে পেয়েছিল মনে হয়। সে হাসলো, কিন্তু হাসিটা একটু অস্বস্তি ছিল। দময়ন্তী আর থাকতে পারল না। সে বাইরে বেরিয়ে এলো, উঠোনে, যেখানে সকালের রোদ এখন মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। দময়ন্তীর ঠাকুমা থাকতেন বাড়ির পেছনে একটা ছোট্ট ঘরে। তিনি ছিলেন 90-এর কোঠায়, প্রায় অন্ধ, কিন্তু তার মাথাটা ছিল ছুরির মতো ধারালো। ছোটবেলায় দময়ন্তী ঠাকুমার কোলে বসে কত গল্প শুনেছে, ব্রহ্মদৈত্যের গল্প, শাকচুন্নির গল্প, মামদভূতের গল্প। আজ দময়ন্তী সেই ঘরে ঢুকলো অন্য কারণ। ঠাকুমা, সে নিচু গলায় বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু তুমি হেসো না। ঠাকুমা তার অন্ধ চোখ দময়ন্তীর দিকে ফেরালেন। বল। একটা মানুষের জায়গায় যদি অন্য কিছু এসে বসে, মানে তার মুখ পড়ে, তার মতো কথা বলে, কিন্তু সে আসলে সেই মানুষ না, তাহলে সেটা কি? ঠাকুমার মুখটা হঠাৎ পাথরের মতো হয়ে গেল। অনেকক্ষণ তিনি কিছু বললেন না। তারপর তার হাতটা বাড়িয়ে দময়ন্তীর হাত খুঁজে নিলেন আর শক্ত করে চেপে ধরলেন। কাকে দেখেছিস? অরিন্দমকে। দময়ন্তী বলল, আর তার গলাটা ভেঙে এলো। কিন্তু এটা অরিন্দম না ঠাকুমা, আমি জানি না কি করে, জানি কিন্তু আমি জানি। ঠাকুমা চোখ বন্ধ করলেন। জামাই এসেছে কাল রাতে বৃষ্টির মধ্যে। গাড়ি খারাপ হয়েছিল পথে। হ্যাঁ। ওরা ওভাবেই আসে। ঠাকুমা চোখ খুললেন। তার অন্ধ চোখেও যেন একটা ভয় ছিল। শোনো দময়ন্তী, আমি তোকে একটা কথা বলবো, যেটা আমার ঠাকুমা আমাকে বলেছিলেন আর তিনি তার ঠাকুমার কাছে শুনেছিলেন। এই কথাটা এই গ্রামের মেয়েরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জানে, কিন্তু কেউ বলে না, কারণ নাম ধরে ডাকলে ওরা শুনতে পায়। ঠাকুমা আরও নিচু হলেন। শাঁকচুন্নির কথা শুনেছিস? যে বিবাহিত মেয়েদের ধরে নিয়ে যায়, তাদের জায়গায় বসে, তাদের সংসার ভোগ করে। শাঁকচুন্নি মেয়েদের জন্য, কিন্তু পুরুষদের জন্য একটা কিছু আছে, একটা পুরনো, একটা ক্ষুধার্ত জিনিস। সে সে বিয়ে করা পুরুষদের ধরে। তার নাম কি? গ্রহক, ঠাকুমা বললেন এত নিচু গলায় যে শব্দটা প্রায় শোনা গেল না। সে আসল মানুষটাকে ধরে রাখে কোনো অন্ধকার জায়গায়, একটা পুরনো বাড়িতে, একটা কাছের কোটরে, আর তার রূপ নিয়ে সংসারে ঢুকে পড়ে যতদিন না। যতদিন না কি? ঠাকুমার মুখটা স্ম্লান হলো। যতদিন না সে যা চায় তা পায়। আর তারপর সে আসল মানুষটাকে ছেড়ে দেয় না। সে আসল মানুষটার জায়গায় থেকে যায় চিরকালের জন্য, আর আসল মানুষটা সেই অন্ধকার জায়গায় মরে যায় একা। সে কি চায় ঠাকুমা? গ্রাহক কি চায়? দময়ন্তী কাঁপছিল। ঠাকুমা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যেটা তার নেই, যেটা সে কখনো পায়নি, একটা জীবন, একটা সংসার, আর সবচেয়ে বেশি, তিনি থামলেন, একটা ভবিষ্যৎ, একটা সন্তান। সে নিজে কিছু তৈরি করতে পারে না, তাই সে অন্যের তৈরি জিনিস চুরি করে। আর যদি সে একটা সন্তানের বাবা হতে পারে, একটা আসল জীবন্ত প্রাণের, তাহলে সে আর কখনো এই পৃথিবী থেকে তাড়ানো যাবে না। সে শিকড় গেড়ে বসবে। দময়ন্তীর গা শিউরে উঠল। কাল রাতে অরিন্দমের কথা। আমি প্রস্তুত, আমরা একটা বাচ্চা নেব। সে যা চাইছিল সেটাই গ্রহক তাকে দিতে চাইছে, কিন্তু সেটা একটা ফাঁদ, একটা শিকড়। আমি কি করব? দময়ন্তী ফিস ফিস করলো। তাকে কি করে তাড়াবো? আসল অরিন্দমকে কি করে ফেরাবো?
ঠাকুমা তার কুচকানো হাতটা দময়ন্তীর গালে রাখলেন। একটা টোটকা আছে, তিনি বললেন। আমার ঠাকুমা যা শিখিয়েছেন, কিন্তু শোনো ভালো করে, কারণ কারণ একবারই বলবো, আর একটাও ভুল করা চলবে না। ঠাকুমা দময়ন্তীর হাতটা ধরে রেখেছিলেন আর খুব নিচু গলায় বলে চলেছিলেন, গ্রহক 3টে জিনিস সহ্য করতে পারে না। প্রথম, লোহা, আসল লোহা, কলে তৈরি নয়, কামারের হাতে গড়া, আগুনে পোড়া হাতুড়ি পেটানো লোহা। ঘরের চৌকাঠে একটা পেরেক পুঁতে রাখবি। যে ঘরে সে ঘুমোয়, সে যখন ঘুমিয়ে থাকবে তখন সে দুর্বল, তখন তার আসল রূপ মুখোশের নিচের থেকে বেরিয়ে আসতে চায়। লোহা সেই বেরোনোটা আটকে দেয়, ভেতরে চেপে ধরে রাখে। দ্বিতীয়, সর্ষে আর নুন একসঙ্গে মিশিয়ে তার বালিশের নিচে, তার বিছানার চারিপাশে ছড়িয়ে দিবি। গ্রহক যখন আসল মানুষটার মুখ পড়ে, তখন সেই মুখটা একটা ধার করা জিনিস, এটা জামার মতো। সর্ষে আর নুন সেই জামার সেলাই খুলে দেয়। আর তৃতীয়, ঠাকুমা থামলেন আর তার গলাটাও আরও গম্ভীর হলো। তৃতীয়টা সবচেয়ে কঠিন। তোকে তার নাম ধরে রাখতে হবে, তার আসল নাম, গ্রহক। আর তাকে বলতে হবে, তুই অরিন্দম নহস, আমি তোকে চিনি। কারণ গ্রহকের শক্তি হলো ছদ্মবেশ। যতক্ষণ সবাই বিশ্বাস করে সে আসল মানুষ, ততক্ষণ সে শক্তিশালী। কিন্তু যেই মুহূর্তে একজন মানুষ তার আসল রূপ চিনে নেয় না, তার নাম ধরে ডাকে, তার মিথ্যেটা ধরে ফেলে, সেই মুহূর্তে তার ছদ্মবেশটা ফাটল ধরে। সে আর সেই মুখটা ধরে রাখতে পারে না। দময়ন্তী জিজ্ঞেস করল, আর তারপর? তারপর সে পালাবে। ছদ্মবেশ হারিয়ে সে আর সংসারে থাকতে পারবে না। সে ফিরে যাবে সেই অন্ধকার জায়গায় যেখানে সে আসল মানুষটাকে আটকে রেখেছে। আর তখনই, ঠাকুমা দময়ন্তীর হাতটা শক্ত করে চাপলেন, তখনই তোকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। কারণ গ্রহক যখন তার শিকার ছেড়ে পালায়, তখন একটা সুতো ছিঁড়ে যায়, কিন্তু সম্পূর্ণ না। তুই যদি দ্রুত যাস, যদি আসল মানুষটাকে সেই জায়গা থেকে বের করে আনতে পারিস, তার শ্বাস থাকতে থাকতে, তাহলে সে বাঁচবে। না হলে, ঠাকুমা শেষ করল না, শেষ করার দরকারও ছিল না। কোন জায়গা? দময়ন্তী জিজ্ঞেস করল। আমি কি করে জানবো কোথায়? গ্রহক বেশি দূরে যায় না, সে তার শিকারকে কাছে রাখে যাতে প্রয়োজনে ফিরে যেতে পারে। দময়ন্তীর মনে পড়ল, অরিন্দম বলেছিল গাড়িটা মাঝ রাস্তায় গন্ডগোল করেছিল, কিন্তু সে কোথায় সেটা বলেনি। আর তার গাড়িটা, সেটা তো বাইরে দাঁড়িয়ে আছে ঠিকঠাক। তাহলে গাড়ি খারাপ হওয়ার গল্পটা একটা মিথ্যে, অথবা অর্ধেক সত্যি। আসল অরিন্দমের গাড়ি কোথাও খারাপ হয়ে গিয়েছিল, আর সেখানেই আজ রাতে, ঠাকুমা বললেন, টোটকা আজ রাতে করতে হবে। কাল জামাই ষষ্ঠী শেষ, কাল সে তোকে নিয়ে নিজের ঘরে ফিরতে চাইবে। আর একবার যদি সে তোকে নিয়ে যায়, যদি একবার একটা সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে আর কিচ্ছু করা যাবে না, সে চিরকালের জন্য থেকে যাবে। দময়ন্তী উঠে দাঁড়ালো, তার পা কাঁপছিল, কিন্তু তার মনের ভেতরটা একটা শক্ত জিনিস তৈরি হয়েছিল, একটা সংকল্প যেটা ভয়ের চেয়েও বড়। সে জিজ্ঞেস করল, লোহার পেরেক কোথায় পাবো? ঠাকুমা স্ম্লান হাসলেন, তোর দাদুর হাতুড়ি বাটালির বাক্সটা চিলেকোঠায় আছে, ওখানে কামারের গড়া পুরনো পেরেক পাবি। আর সর্ষে নুন রান্নাঘর থেকে নিয়ে নিস, যা। আর দময়ন্তী এগোতে গিয়ে থামল। ভয় পাস না, ঠাকুমা বললেন, গ্রহকের সবচেয়ে বড় অস্ত্র তোর ভয়। যতক্ষণ তুই ভয় পাবি, ততক্ষণ সে জিতবে। কিন্তু যেই মুহূর্তে তুই সাহস করে তার চোখে চোখ রাখবি, তার নাম ধরে ডাকবি, সেই মুহূর্তে সে দুর্বল হয়ে যাবে, মনে রাখিস। সারাটা দিন দময়ন্তী একটা ঘোরের মধ্যে কাটালো। সে চিলেকোঠায় গিয়ে দাদুর পুরনো বাক্সটা খুঁজে বের করলো, ভেতরে মরচে পড়া যন্ত্রপাতির মাঝে। সে পেল একটা মোটা লোহার পেরেক, হাতে গড়া, অসমান, একদিকে চ্যাপ্টা। সে সেটা আঁচলে লুকিয়ে রাখল। রান্নাঘর থেকে সে এক মুঠো সর্ষে আর এক মুঠো নুন নিল, একটা ছোট কাপড়ের পুটলিতে বেঁধে। আর সারাক্ষণ অরিন্দম বা গ্রহক তার চারিপাশে ঘুরে বেড়ালো, হাসলো, কথা বলল। এমন একজন স্বামীর অভিনয় করলো, যেমন স্বামীর দময়ন্তী 4 বছর ধরে চেয়েছিল কিন্তু পায়নি। আর প্রতিবার সে দময়ন্তীর দিকে তাকালো,
দময়ন্তীর মনে হলো সেই দৃষ্টির পিছনে কিছু একটা আছে, একটা ঠান্ডা হিসেবি ক্ষুধার্ত কিছু, যেটা তার দিকে তাকিয়ে আছে যেভাবে একটা মাকড়সার চালে আটকা মাছিকে রাখে। বিকেলে একটা মুহূর্ত এলো যেটা দময়ন্তীর শিরদাঁড়া দিয়ে বরফ নামিয়ে নিল। তারা দুজনে বারান্দায় বসেছিল। অরিন্দম হঠাৎ বলল, তোমার মনে আছে আমাদের বিয়ের দিন তুমি কী রঙের শাড়ি পরেছিলে? দময়ন্তী একটা পরীক্ষা টের পেল। সে বলল, লাল। যদিও এটা সত্যি ছিল না। অরিন্দম হাসল। না, বেনারসি ছিল, কিন্তু লাল নয়, একটা গাঢ় মেরুন, প্রায় রক্তের রঙের মতো। তুমি বলেছিলে এই রঙটা তোমার পছন্দ না, কিন্তু মা জোর করেছিল। সে দময়ন্তীর দিকে তাকালো আর তার চোখে একটা ঠান্ডা আলো খেলে গেল। তুমি আমাকে পরীক্ষা করছিলে না দময়ন্তী? দময়ন্তীর গলা শুকিয়ে গেল। সে এখন জানতো যে এটা শুধু তার স্বামীর স্মৃতি ধার করছে এমন না, এটা তাকে লক্ষ্য করছে। এটা জানে যে দময়ন্তী সন্দেহ করেছে। হ্যাঁ, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। সে তোতলালো। অরিন্দম অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর সে হাসল, আর সেই হাসিটা এবার আর উষ্ণ ছিল না, সেটা ছিল চওড়া, খুব চওড়া, এত চওড়া যে দময়ন্তীর মনে হলো মুখটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ফাঁক হয়ে গেছে, যেন চামড়ার নিচে কিছু একটা টানছে। স্ত্রীরা অনেক কিছু লক্ষ্য করে, সে নরম গলায় বলল, এটাই তাদের সমস্যা, তারা খুব ভালো করে দেখে। সে দময়ন্তীর হাতের ওপর তার হাত রাখলো, আর তার স্পর্শটা ঠান্ডা ছিল, মৃতদেহের মতো ঠান্ডা। কিন্তু কখনো বেশি দেখা ভালো না, কখনো কখনো চোখ বন্ধ করে রাখাই ভালো। এটা একটা হুমকি ছিল, দময়ন্তী সেটা বুঝতে পারল। সে নিজের হাতটা সরিয়ে নিল আর জোর করে হাসলো। তুমি ঠিক বলেছ, সে বলল, আমি বেশি ভাবছি, চলো সন্ধে এলো, ভেতরে যাই। কিন্তু ভেতরে ভেতরে তার সংকল্প পাথরের মতো শক্ত হয়ে গেল। আজ রাতেই সব শেষ করতে হবে। রাত নামলো ধীরে ধীরে, যেন একটা ভারী পর্দা। খাওয়ার পর একে একে সবাই শুতে চলে গেল। দময়ন্তী আর অরিন্দম তাদের ঘরে গেল। দময়ন্তীর বুক ধরপড় করছিল, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করল। তুমি শুয়ে পড়ো, সে অরিন্দমকে বলল, তুমি শুয়ে পড়ো, আমি একটু জল খেয়ে আসি। অরিন্দম তার দিকে তাকালো, একটা লম্বা সন্দেহজনক দৃষ্টি। তারপর সে শুয়ে পড়ল। তাড়াতাড়ি এসো, সে বলল। দময়ন্তী ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল, কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর ফিরে এলো। সে দরজার ফাঁক দিয়ে দেখলো অরিন্দম ঘুমিয়ে পড়েছে, অথবা ঘুমের ভান করছে। তার শ্বাস সেই একই যান্ত্রিক ছন্দে উঠছে নামছে। এই তার সুযোগ। দময়ন্তী নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকল। প্রথমে সে চৌকাঠের কাছে গেল। তার হাতে দাদুর হাতুড়িটা সে আগের থেকে লুকিয়ে রেখেছিল, আর সেই লোহার পেরেক। সে যতটা সম্ভব নিঃশব্দে পেরেকটা চৌকাঠের কাঠে বসালো, তারপর হাতুড়ি দিয়ে একটা মৃদু আঘাত করল। থক। বিছানায় অরিন্দমের শরীরটা কেঁপে উঠল। দময়ন্তী থমকে গেল, কিন্তু সে থামল না। আরেকটা আঘাত করল, পেরেকটা কাঠে আরও একবার ঠুকল। আর তখন একটা শব্দ হলো বিছানা থেকে, একটা শব্দ যেটা মানুষের গলা থেকে আসা সম্ভব নয়, একটা নিচু গড় গড় গোঙানি। যেন একটা বড় প্রাণী ব্যথায় কাতরাচ্ছে। দময়ন্তী ঘুরে তাকালো। অরিন্দমের শরীরটা বিছানায় মোচড় খাচ্ছিল, আর তার পিঠ ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। তার আঙুলগুলো চাদর খামচে ধরেছিল, কিন্তু তার চোখ বন্ধ। সে ঘুমের মধ্যেই যন্ত্রণা পাচ্ছে। এখন দ্বিতীয় ধাপ। দময়ন্তী পুঁটলিটা খুলল আর সর্ষে নুনের মিশ্রণটা বিছানার চারপাশে ছড়িয়ে দিল, মাথার কাছে, পায়ের কাছে। শেষে সে একটু সাহস করে অরিন্দমের বালিশের নিচে এক মুঠো গুঁজে দিল। আঘাতটা সঙ্গে সঙ্গে এলো, আর ঠিক তখনই অরিন্দমের শরীরটা বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। তার গলা থেকে এবার একটা চিৎকার বেরোলো। সেটা অরিন্দমের গলা ছিল না, সেটা ছিল অনেকগুলো গলা একসঙ্গে, গভীর আর তীক্ষ্ণ মিশে। এমন একটা শব্দ যেটা শুনে দময়ন্তীর কানে তালা লেগে যাওয়ার জোগাড় হলো।
অরিন্দমের মুখোশধারী প্রাণীটা এবার চোখ খুলে তাকালো দময়ন্তীর দিকে। কি বিভৎস সেই দৃষ্টি! একটা অসুস্থ সবুজ আলোয় অন্ধকার ঘরে দুটো চলন্ত গর্তের মতো। আর সেই চোখ দময়ন্তীর দিকে খুলল ক্রোধে, ঘৃণায়, ক্ষুধায়। কি করছিস তুই? সেই বহু গলার কণ্ঠ গর্জে উঠল। অরিন্দমের মুখটা নড়ছিল, কিন্তু শব্দগুলো ঠিক ঠোঁটের সঙ্গে মিলছিল না, যেন একটা তুই কি করছিস? দময়ন্তীর সব ভয় তখন একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে পেছনে সরে গেল, দেওয়ালে পিঠ থেকে গেল, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তার ঠাকুমার কথা মনে পড়ল, যতক্ষণ তুই ভয় পাবি ততক্ষণ সে জিতবে। দময়ন্তী একটা গভীর শ্বাস ছাড়ল। তার পা কাঁপছিল, তার হাত কাঁপছিল, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ালো। আর সেই চলন্ত সবুজ চোখের দিকে সরাসরি তাকিয়ে সে বলল, তুই অরিন্দম নোস। জিনিসটা থেমে গেল। বিছানার ওপর অরিন্দমের শরীরটা স্থির হয়ে গেল, আর সেই সবুজ চোখ দময়ন্তীর দিকে স্থির তাকিয়ে রইল। আমি তোকে চিনি। দময়ন্তী বলল, তুই গ্রহক। আর এবার তার গলা আর কাঁপল না। নামটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে যেন একটা ঝড় বয়ে গেল। জানলার পাল্লা ঠক ঠক করে উঠল। অরিন্দমের মুখটা এবার ধীরে ধীরে বদলাতে শুরু করলো। দময়ন্তী দেখল অরিন্দমের চামড়াটা যেন আলগা হয়ে আসছে। চামড়ার নিচে কিছু একটা নড়ছিল, কিছু একটা যেটা অরিন্দমের আকারের চেয়ে বড়, যেটা বেরিয়ে আসতে চাইছিল। এক মুহূর্তের জন্য অরিন্দমের মুখের ওপর আরেকটা মুখ ভেসে উঠল। লম্বা কঙ্কালসার চামড়া, টান টান হাড়ের ওপর, দাঁতগুলো অনেক বেশি আর অনেক ধারালো, আর সেই সবুজ চলন্ত চোখ। তুই এটা করতে পারিস না! হিস করে উঠল। তার কণ্ঠ এখন আর অরিন্দমের মতো নয়, একটা শুকনো খসখসে পুরনো শব্দ। আমি প্রায় পেয়ে গেছিলাম একটা সংসার, একটা ভবিষ্যৎ, একটা সন্তান। তুই জানিস আমি কত বছর অপেক্ষা করছি, কত বছর ওই ঠান্ডা অন্ধকারে একা। দময়ন্তী চিৎকার করে উঠল, তুই আমার স্বামীকে কোথায় রেখেছিস? গ্রহক হাসল, একটা ভয়ঙ্কর ফাটল ধরা হাসি। সেখানে যেখানে সে আর কখনো বেরোতে পারবে না, যেমন আমি ছিলাম এতক্ষণে। সে দময়ন্তীর দিকে ঝুঁকল। এতক্ষণে হয়তো তার শ্বাস ফুরিয়ে এসেছে। দময়ন্তীর বুকটা ভয় মুচড়ে উঠল, কিন্তু সে জানতো তার হাতে সময় নেই। সে শেষ কাজটা করল। সে আলমারির থেকে সেই হাতুড়িটা তুলে নিল, আর গ্রহকের দিকে এগিয়ে গিয়ে লোহার পেরেক যেটা চৌকাঠে গাঁথা ছিল সেটার দিকে ইঙ্গিত করে বলল, এই ঘরে তোর আর কোনো জায়গা নেই গ্রহক। তোর মিথ্যে ধরা পড়ে গেছে, বেরিয়ে যা। আর সেই মুহূর্তে গ্রহকের ছদ্মবেশ সম্পূর্ণ ভেঙে গেল। অরিন্দমের শরীরটা একটা ভয়ঙ্কর খিঁচুনিতে কেঁপে উঠল। তারপর সেটা থেকে কিছু একটা বেরিয়ে এলো, একটা ছায়া, একটা ধোঁয়াটে কালো অবয়ব, লম্বা আর কঙ্কালসার, সবুজ চলন্ত চোখ নিয়ে, যেটা ঘরের ভেতরে একবার ঘুরপাক খেল। একটা তীক্ষ্ণ আর্তনাদ করলো, যেটা দময়ন্তীর কানে প্রায় ফাটিয়ে দিল। আর তারপর জানলা দিয়ে বেরিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। বিছানায় অরিন্দমের শরীরটা, গ্রহক যেটা পড়েছিল, একটা পুতুলের মতো এলিয়ে পড়ল, প্রাণহীন। আর দময়ন্তীর মনে পড়ল ঠাকুমার শেষ কথাটা, গ্রহক যখন পালায় তখন তাকে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, আসল মানুষটাকে বের করে আনতে হবে তার শ্বাস থাকতে থাকতে। সে দৌড়ে ঘর থেকে বেরোলো। দময়ন্তী গাড়ির চাবি খুঁজে পেল অরিন্দমের জামার পকেটে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশ এখনো মেঘে ঢাকা, আর রাস্তা ভিজে আর কালো। সে গাড়িতে উঠল। কোথায় যাবে সে জানতো না, কিন্তু শুধু জানতো যে পথে অরিন্দম এসেছিল সেই পথেই কোথাও একটা পুরনো বাড়ি, একটা পরিত্যক্ত জায়গা। সে কলকাতার দিকে রাস্তা ধরল, আর গাড়ি চালাতে চালাতে প্রতিটা পরিত্যক্ত বাড়ির দিকে তাকাতে থাকলো। তার হাত স্টিয়ারিংয়ে ঘেমে যাচ্ছিল, সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড কোথাও একটা অন্ধকার ঘরে আসল অরিন্দমের শ্বাস হয়তো একটু একটু করে ফুরিয়ে আসছে। প্রায় 40 মিনিট পর একটা বাঁকের ওপর সে সেই বাড়িটা খুঁজে পেল। একটা দোতলা বাড়ি, রাস্তা থেকে একটু ভেতরে, অন্ধকার, ভাঙা ছাদের একদিক ধসে পড়েছে, সদর দরজা অর্ধেক খোলা। আর তার বুকের ভেতরটা বলে উঠল, এটাই। সে গাড়ি থামিয়ে নামলো।
তার কাছে অরিন্দমের ফোনের টর্চ ছিল আর দাদুর সেই হাতুড়ি। সে ভুলে যায়নি। সে বাড়িটার দিকে এগোলো কাদা মারিয়ে। তার হৃৎপিণ্ড গলার কাছে ধাক্কা মারছে। ভেতরটা ছিল ঘন অন্ধকার আর সেই পচা মিষ্টি গন্ধ। দময়ন্তী টর্চের আলো জ্বালালো, আর তার আলোয় ধুলোয় ঢাকা মেঝে ঝুলে থাকা মাকড়সার জাল, খসে পড়া প্লাস্টার দেখা গেল। সে চিৎকার করলো, অরিন্দম। কোনো উত্তর এলো না, শুধু তার নিজের গলার প্রতিধ্বনি। খালি ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। সে দোতলায় উঠল, প্রতিটা ঘর খুঁজল, কিন্তু কিচ্ছু নেই। তারপর সে নিচে নামলো আর বাড়ির পেছনের দিকে গেল, যেখানে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, একটা পাতাল ঘর। আর সেখান থেকে খুব ক্ষীণ একটা শব্দ এলো, একটা শ্বাসের শব্দ, দুর্বল ভাঙা ভাঙা কিছু একটা। দময়ন্তী সিঁড়ির মাথায় থমকে দাঁড়ালো। নিচের অন্ধকারটা এত ঘন ছিল যে টর্চের আলোও যেন তাতে গিলে যাচ্ছিল। কয়েক ফুটের বেশি যেতে পারছিল না। আর সেই পচা মিষ্টি গন্ধটা এখন আরও তীব্র, এত তীব্র যে দময়ন্তীর গা গুলিয়ে উঠল। এটা সেই গন্ধ যেটা গ্রহকের সঙ্গে এসেছিল, সেই গন্ধ যেটা 3 দিন ধরে তার স্বামীর মুখোশটাকে ঘিরে রেখেছিল, এত হালকা যে কেউ ধরতে পারেনি। যদি এটা একটা ফাঁদ হয়, একটা কণ্ঠ তার মাথায় ফিসফিস করল। যদি গ্রহক এখানে অপেক্ষা করছে, যদি ওই শ্বাসটা অরিন্দমের না হয়। কিন্তু ঠাকুমার কথা মনে পড়ল। গ্রহকের সবচেয়ে বড় অস্ত্র হলো তার ভয়। দময়ন্তী সিঁড়ি দিয়ে নামলো প্রায় ছুটে। প্রতিটা ধাপ তার পায়ের নিচে কাঁদলো, আর নিচে একটা ছোট স্যাঁতস্যাঁতে ঘরে একটা পুরনো ভাড়ার ঘরের কোণে অচেতন অবস্থায় কেউ পড়ে আছে। অরিন্দম, আসল অরিন্দম। সে মেঝেতে পড়েছিল একটা কোণে, তার শরীরটা কেমন যেন গুটিয়ে যাওয়া, তার মুখ ফ্যাকাশে। তার চোখ, সে মেঝেতে পড়েছিল একটা কোণে, তার শরীরটা কেমন গুটিয়ে যাওয়া, শ্বাস চলছিল কিন্তু খুব দুর্বলভাবে। দময়ন্তী তার পাশে হাঁটু গেড়ে বসলো, তার মুখটা 2 হাতে ধরল, তার চামড়া বরফের মতো ঠান্ডা। অরিন্দম। প্রথমে কোনো সাড়া এলো না। দময়ন্তীর চোখে জল এসে গেল। অরিন্দম এসেছে, ওঠো প্লিজ, ওঠো। সে কি দেরি করে ফেলেছে? সে কি? আর তখন অরিন্দমের চোখের পাতা কাঁপল। আস্তে আস্তে কষ্ট করে সে তার চোখ খুলল, এবং সেগুলো ছিল তার নিজের চোখ, ক্লান্ত, ভয়ার্ত, কিন্তু মানুষের, উষ্ণ, জীবন্ত। সে দময়ন্তীর দিকে তাকালো আর তার ঠোঁট নাড়ল। দময়ন্তী, তুমি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি এসেছি, আমি নিতে এসেছি। অরিন্দম তার মুখ খুঁজে কাঁদল, সেই কান্না যেটা গত 2 বছরে কখনো কাঁদেনি। সেই বরফ যেটা তার ভেতরে জমে গেছিল, সেটা গলে গেল। একটা জিনিস, সে কাঁপতে কাঁপতে বলল, একটা জিনিস আমার মুখ নিয়ে নিল, আমাকে এখানে ফেলে রাখলো অন্ধকারে। আমি ভাবলাম আমি মরে যাব, আমি ভাবলাম আমি তোমাকে আর কখনো। ওটা চলে গেছে, আমি ওটাকে তাড়িয়ে দিয়েছি। তুমি নিরাপদ, চলো আমরা বাড়ি যাই। দময়ন্তী তার চুলে হাত বুলিয়ে দিল। সে অরিন্দমকে ধরে তুলল। অরিন্দম দাঁড়াতে পারছিল না ঠিকমতো, তার পা কাঁপছিল, কিন্তু দময়ন্তী তাকে ধরে রাখলো। আর তারা দুজনে একসঙ্গে একে অপরকে ধরে সেই অন্ধকার পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে উঠল, ভাঙা বাড়িটা পেরিয়ে বাইরের খোলা আকাশের নিচে। গাড়িতে ওঠার সময় অরিন্দম দময়ন্তীর হাত ধরল। আমি দুঃখিত, সে বলল, সব কিছুর জন্য। ওই ঠান্ডা জায়গায় পড়ে থেকে আমি শুধু একটা জিনিস ভাবছিলাম, যদি আমি বেঁচে ফিরি, আমি সব ঠিক করবো, আমি তোমার পাশে থাকবো, আর সংসার করবো, সত্যিকারের সংসার, তুমি যা চাও। দময়ন্তী হাসল, তার চোখে জল। এই প্রথম, এই দুর্যোগের পর, এই দুঃস্বপ্নের পর তার মনে হলো হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো তারা ফিরে পেয়েছে যা হারিয়েছিল। সে গাড়ি স্টার্ট দিল আর তারা বাড়ির দিকে রওনা দিল, পেছনে ফেলে রেখে সেই ভাঙা বাড়ি, সেই অন্ধকার, সেই দুঃস্বপ্ন। হাসপাতাল থেকে যেদিন অরিন্দমকে ছাড়া হলো, সেদিন ফিরতে ভালোই রাত হয়ে গিয়েছিল। বাড়ির সবাই তখনও ঘুমিয়ে পড়েছে। দময়ন্তী আর অরিন্দম নিঃশব্দে ভেতরে ঢুকলো। দময়ন্তী অরিন্দমকে তাদের ঘরে নিয়ে গেল। সে আগেই চৌকাঠ থেকে লোহার পেরেক, সর্ষে, নুন এসব পরিষ্কার করে রেখেছিল, যাতে আসল অরিন্দম স্বচ্ছন্দে ঘরে ঢুকতে পারে।
অরিন্দম বিছানায় শুয়ে পড়ল, ক্লান্ত কিন্তু জীবন্ত। দময়ন্তী তার পাশে বসল, তার চুলে হাত বুলিয়ে দিল, যতক্ষণ না তার শ্বাস গভীর আর নিয়মিত হলো। আর এবার সেই পরিচিত নাক ডাকার শব্দ ফিরে এলো, মৃদু আর উষ্ণ। আর দময়ন্তীর চোখে এবার জল এলো, এবার স্বস্তির জল। সে নিজে অনেকক্ষণ জেগে রইল, পাহারা দিল, যেন আবার কিছু এসে তার স্বামীকে না নিয়ে যেতে পারে। কিন্তু কিচ্ছু এলো না। রাতটা শান্ত রইল, আর শেষে ভোরের আলো ফোটার ঠিক আগে দময়ন্তীও ঘুমিয়ে পড়ল, তার মাথা অরিন্দমের কাঁধে রেখে। পরের দিনটা ছিল উজ্জ্বল, পরিষ্কার ঝকঝকে রোদ। সকালে যখন তারা নিচে নামলো, মা তাদের দুজনকে একসঙ্গে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। যাক, তোদের মধ্যে যা মন কষাকষি ছিল মিটে গেছে দেখছি। আর সত্যিই মিটে গিয়েছিল। অরিন্দম বদলে গিয়েছিল, কিন্তু এবার ভালোভাবে। সে দময়ন্তীর হাত ধরে রাখলো সারাদিন, যেন ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে। সে হাসলো, কথা বলল, তাকে কাছে টানলো। সেই দেওয়াল যেটা 2 বছর ধরে তাদের মাঝখানে ছিল, সেটা ভেঙে পড়েছিল। বিকেলে তারা দুজন বারান্দায় বসে চা খাচ্ছিল। অরিন্দম দময়ন্তীর দিকে তাকালো, তার চোখে একটা কোমলতা ছিল। এবার জীবনটাকে নতুন করে শুরু করব, সে বলল। একটা সংসার, একটা পরিবার, তুমি যা চেয়েছিলে। সে দময়ন্তীর পেটের ওপর আলতো করে হাত রাখল। একটা সন্তান। দময়ন্তী হাসল। সব দুঃস্বপ্ন এখন পেছনে, গ্রহক চলে গেছে, আসল অরিন্দম ফিরে এসেছে। আর সামনে শুধু একটা উজ্জ্বল উষ্ণ ভবিষ্যৎ। সে অরিন্দমের কাঁধে মাথা রাখল, চোখ বন্ধ করল। আর প্রথমবারের মতো অনেক দিন পর সে নিজেকে নিরাপদ মনে করল। কিন্তু সে দেখল না, কারণ তার চোখ বন্ধ ছিল, যে অরিন্দম তখন তার দিকে তাকিয়ে হাসছিল। আর সেই হাসিটা একটু বেশিক্ষণ ধরে রাখা, একটু বেশি চওড়া। কারণ সেই ভাঙা বাড়ির অন্ধকার পাতাল ঘরে দময়ন্তী যখন প্রথম তাকে খুঁজে পেয়েছিল, যখন সে তার মুখটা দুহাত ধরে কাঁদছিল, সেই মুহূর্তে, সেই স্পর্শে, সেই কান্নায় একটা সুতো বোনা হয়েছিল, একটা বিশ্বাসের সুতো, একটা ভালোবাসার সুতো। আর গ্রহক জানত, যেমন সে সব সময় জানে, যে স্বামীর মুখ ধরা পড়ে যেতে পারে, নাক ডাকার শব্দ, খাওয়ার ধরন, চোখের জল। কিন্তু স্ত্রী যখন নিজের স্বামীকে উদ্ধার করে, যখন সে নিশ্চিত হয়ে যায় যে সে সব শেষ, যে দানব তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন সে আর লক্ষ্য করে না, তখন সে চোখ বন্ধ করে, তখন সে নিরাপদ মনে করে। সেই অন্ধকার পাতাল ঘরে দময়ন্তী যাকে ধরে কেঁদেছিল, যাকে সে অরিন্দম ভেবে বাড়ি নিয়ে এসেছিল, যার নাক ডাকার শব্দ শুনে সে স্বস্তির কান্না কেঁদেছিল, সে আসল অরিন্দম ছিল না। আসল অরিন্দম এখনও সেই ঠান্ডা অন্ধকার ঘরে পড়ে আছে। দময়ন্তী যাকে পাতাল ঘরে খুঁজে পেয়েছিল, সে দুর্বল গলায় তার নাম ডেকেছিল, তাও গ্রহক ছিল। সে দময়ন্তীকে ঠিক সেই স্বামীটা দিয়েছে যাকে সে চেয়েছিল, আর সেটাই সবচেয়ে নিখুঁত ফাঁদ। বারান্দায় সন্ধ্যের আলো নিভে আসছিল। দময়ন্তী অরিন্দমের কাঁধে মাথা রেখে নিরাপদ সুখী একটা সন্তানের স্বপ্ন দেখছিল। আর তার পাশে গ্রহক হাসছিল। তার সবুজ চোখ এক মুহূর্তের জন্য জ্বলে উঠে আবার নিভে গেল। আর সে দময়ন্তীর পেটের ওপর তার ঠান্ডা হাতটা আলতো করে রাখল। একটা সন্তান, একটা আসল জীবন্ত প্রাণ, একটা শিকড়, যেটা তাকে এই পৃথিবীতে চিরকালের জন্য গেঁথে দেবে। সে এত বছর অপেক্ষা করেছে, সে আর কয়েক মাস অপেক্ষা করতে পারবে।